জেনে বুঝে নিজের ডেথ ওয়ারেন্টে সাইন করা আর এই এক্স কমান্ডো পরিবারের গায়ে হাত দেওয়া দুটোই সমান বোকামি। একদল দুর্দর্শ সন্ত্রাসীরা ভেবেছিল তারা খুব সহজে দর্শকে ভরপুর একটা বাস্কেটবল স্টেডিয়াম হাইজ্যাক করে কোটি কোটি টাকা লুটে নেবে, কিন্তু তারা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি যে জিম্মি হওয়া মানুষদের মধ্যে এমন একজনের বাচ্চা আটকে আছে যে বাবা একাই আস্ত একটা আর্মি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক 2020 সালের রুদ্ধশ্বাস অ্যাকশন মুভি ওয়েলকাম টু সাডেন ডেথ, যেখানে একা 100 হয়ে আমাদের হিরো দেখাবে তার ধামাকা। সিনেমার শুরুতেই আমাদের সামনে ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর দৃশ্য, যেখানে আমরা স্পেশাল ফোর্সের একটি টিমকে দেখতে পাই। তাদেরকে কিছু নিষ্ঠুর সন্ত্রাসীরা বন্দী করে রেখেছে। সন্ত্রাসীরা তাদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে এবং চোখের সামনে এক এক করে জেসির সঙ্গীদেরকে নির্মমভাবে হত্যা করছে। এবার তাদের পরবর্তী টার্গেট হলো বায়েন নামের এক নারী। তারা তাকে ভয়ানকভাবে টর্চার করে কিছু গোপন তথ্য বের করার চেষ্টা করছিল, কিন্তু বায়েন তখন কিছুই বলছিল না। তখন তারা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আমরা আমাদের হিরো জেসিকে দেখতে পাই। বায়েনের জীবন বাঁচানোর জন্য সে চিৎকার করে বলে ওঠে ওই মেয়েটি কিছুই জানে না। মূলত সন্ত্রাসীদের মনোযোগ নিজের দিকে ঘোরানোর জন্য জেসি এই কাজটা করে। তার কথা শুনে সন্ত্রাসীরা বায়েনকে ছেড়ে জেসির কাছে ছুটে যায় এবং তার উপর শুরু করে পাশবিক নির্যাতন, যেন সে ওই গোপন তথ্যগুলো বলে দেয়। কিন্তু জেসি ছিল পাহাড়ের মতো অটল। সে তাদের কিছুই জানায় না, কারণ সে জানে যদি সে আসল সত্যিটা বলে দেয় তবে তার শত শত সঙ্গীর প্রাণ যাবে। তাই সে মুখ বুজে সব টর্চার সহ্য করতে থাকে। এক পর্যায়ে অতিরিক্ত নির্যাতনের ফলে জেসি অজ্ঞান হয়ে যায়। তখন এক সন্ত্রাসী জেসিকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু তার সঙ্গীরা তাকে বাধা দিয়ে বলে তুমি যদি একে মেরে ফেলো তবে আমরা কখনোই ওই তথ্যগুলো জানতে পারবো না। এই নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো জেসি আসলে অজ্ঞান হয়নি। সে এতক্ষণ কেবল অজ্ঞান হওয়ার নাটক করছিল, যাতে ওই লোকগুলো তার কাছ থেকে সরে যায়। নিমেষের মধ্যে সে এই সুযোগের ফায়দাও নেয়। জেসি অত্যন্ত ক্ষিপ্ততার সাথে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং তাদের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। এক এক করে সবাইকে ধুলোয় মিশিয়ে দিয়ে সে তার বাকি দুই জীবিত সঙ্গীকে মুক্ত করে। কিন্তু ঠিক তখনই জেসি একটি ভয়ানক ব্যাপার লক্ষ্য করে। মাটিতে পড়ার আগে ওই সন্ত্রাসীর একটি শক্তিশালী টাইম বোমা অ্যাক্টিভেট করে দিয়েছে, আর তাদের হাতে সময় আছে একেবারে সামান্য। বাঁচার মরিয়া চেষ্টায় তারা তিনজনই বাইরের দিকে ছুটতে শুরু করে, কিন্তু তারা দরজার বাইরে পা রাখতেই পেছনে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং পুরো বাড়িটি এক নিমিষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। সে ভয়ঙ্কর ধাক্কায় জেসি ছিটকে বাইরে অজ্ঞান হয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে এক বুক ভাঙা সত্যের মুখোমুখি হয়। সে তার ওই দুই সঙ্গীদের চিরতরে হারিয়ে ফেলেছে, আর এখন শুধুমাত্র সেই বেঁচে আছে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। আমরা দেখতে পাই বর্তমানে জেসিকে। সে এখন স্পেশাল ফোর্স ছেড়ে দিয়ে একটি বাস্কেটবল স্টেডিয়ামে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে। তার একটি সুন্দর পরিবারও রয়েছে, স্ত্রী আলিশা, ছেলে রায়ান এবং মেয়ে মারা। এই পরিবারটি এখন জেসির পুরো পৃথিবী। কিন্তু তার পরিবারের সবসময় একটা আক্ষেপ থাকে। স্ত্রী আলিশা কিছুটা মন খারাপ করে জেসিকে বলে তুমি তোমার কাজের জন্য বাচ্চাদের খুব কম সময় দাও। বাচ্চারা সবসময় তোমার সাথে সময় কাটাতে চায়। তোমার অন্তত এই বিষয়ে একটু ভাবা উচিত। স্ত্রীর কথা শুনে জেসিও গভীরভাবে ভাবতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় আজ আমি ওদেরকে আমার কাজের জায়গায় নিয়ে যাব, কারণ ওই বাস্কেটবল স্টেডিয়ামে আজ একটি বিশাল বড় ম্যাচ হতে চলেছে যা বাচ্চাদের খুব পছন্দ হবে। এরপর জেসি দুই সন্তানকে নিয়ে নিজের কর্মক্ষেত্রে হাজির হয়। স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করে সে হাসি মুখে বলে আজকের দিনটা তোমাদের জীবনে একটি সেরা দিন হতে চলেছে, কারণ আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, যা উপভোগ করতে শহরের মেয়র ক্রিটিন, গভর্নর পল এবং স্বয়ং স্টেডিয়ামের মালিক ডায়ানা উপস্থিত থাকবেন। ঠিক তখনই আমরা দেখতে পাই ডায়ানাকে। সে একজন বিলিনিয়ার। সে তার বয়ফ্রেন্ডের সাথে স্টেডিয়ামে প্রবেশ করেছে। চারদিকে মিডিয়ার লোকেরা শুধু তার ছবিই তুলছে। অন্যদিকে জেসি তার বাচ্চাদের সার্ভিলেন্স রুম ঘুরিয়ে দেখাচ্ছিল, যাতে তারা বুঝতে পারে যে স্টেডিয়ামের ভেতর এমন অনেক কিছু থাকে যা সাধারণ মানুষ জানেই না। সেখানে সে তার বস ডেভলিন এবং আরেক সহকর্মী গ্যাসের সাথে তার বাচ্চাদের পরিচয় করিয়ে দেয়। নতুন এসব জিনিস দেখে বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরই মাঝে স্টেডিয়ামের গেটে কিছু লোককে ভেতরে ঢুকতে দেখা যায়। সিকিউরিটি গার্ডদের তাদের ওপর সন্দেহ হলে তারা জিজ্ঞাসা করে তোমরা কারা। তখন তারা উত্তর দেয় আমরা ওয়াইফাই কোম্পানির লোক। এরপর গার্ডরা তাদের ভালোভাবেই চেক আপ করে এবং কোনো সন্দেহজনক কিছু না পেয়ে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। এরই ফাঁকে জেসি তার বাচ্চাদের নিয়ে তাদের নির্দিষ্ট সিটে বসিয়ে দেয়। হঠাৎ সে দেখতে পায় গ্যালারিতে দুজন দর্শক নিজেদের মাঝে হাতাহাতি করছে। জেসি দ্রুত সেখানে গিয়ে তাদের থামায় এবং তাদের দুজনকে ধরে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায়। অন্যদিকে ভিআইপি রুমে ডায়ানা, মেয়র এবং গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। তারা দুজনেই শহরের উন্নয়নে ডায়ানার অবদানে খুব প্রশংসা করছিল এবং পুরো শহরবাসী তার কাছে কতটা কৃতজ্ঞ সে কথা জানাচ্ছিল।
ঠিক তখনই আমরা দেখতে পাই যে সেই তথাকথিত ওয়াইফাই কোম্পানির লোকগুলোকে যারা সোজা সিকিউরিটি রুমে প্রবেশ করেছে। এবার আসল সত্যিটা সামনে আসে। এরা আসলে কোনো ওয়াইফাই কোম্পানির লোক নয়, এরা হলো একদল ভয়ঙ্কর সন্ত্রাসী যারা পুরো স্টেডিয়ামে বোমা ফিট করতে এসেছে। তাদের এই দলের প্রধান হলো জব। শুরুতে তারা অত্যন্ত সুকৌশলী স্টেডিয়ামের পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে। এরপর তাদের সাথে থাকা লোকগুলো সিকিউরিটি গার্ডের পোশাক পরে স্টেডিয়ামের আসল গার্ডদের নির্মমভাবে খুন করতে শুরু করে, যাতে তারা ওই গার্ডদের জায়গা নিতে পারে। এভাবেই পুরো স্টেডিয়ামে তাদের সম্পূর্ণ দখলে চলে আসে এবং তারা সন্তর্পণে সব জায়গায় বোমা লাগাতে শুরু করে। এদিকে মাঠের ভেতর রোমাঞ্চকর ম্যাচ শুরু হয়ে গেছে। রায়ান এবং মারা দারুণভাবে ম্যাচ উপভোগ করছে। কেউ বিন্দুমাত্র টেরই পায়নি স্টেডিয়ামের প্রতিটা কোণে এখন মৃত্যুফাত পাতা হয়েছে। এদিকে ডায়ানা, মেয়র এবং গভর্নর তাদের ভিভিআইপি রুম থেকে নিশ্চিন্তে ম্যাচ দেখছিলেন। ঠিক তখনই সেখানে জব প্রবেশ করে। ভেতরে এসে সে কিছুক্ষণ তাদের সাথে সাধারণ কথাবার্তা বলে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু ডায়নার তীক্ষ্ণ দৃষ্টি ধরা পড়ে যায় সে। এই লোকটি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাতে এসেছে। ডায়নার সন্দেহ বুঝতে পেরে জব নিজের আসল রূপ দেখায় এবং সরাসরি ডায়নার দিকে বন্দুক তাক করে বলে, এখন থেকে তোমাকে আমার সব শর্ত পূরণ করতে হবে। এই ঊর্ধ্বতপূর্ণ কথা শুনে গভর্নরের গলা রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ান এবং বলেন, তুমি এখানে এসে এসে কি ফালতু মজা করছো? তুমি যেখানে সেখানে এসে যা কিছু চাইবে আর আমরা তোমার শর্ত মেনে নেব ভাবলে কি করে? তার এই কথাটি শেষ হতেই না হতেই জব কোনো রকম দ্বিধা না করে সোজা গভর্নরের মাথায় গুলি করে দেয়। মুহূর্তের মধ্যে ফ্লোরে লুটিয়ে পড়ে গভর্নরের নিথর দেহ। এই বিভৎস দৃশ্য দেখে রুমের সবাই আতঙ্কে শিউরে ওঠে। আর অন্যদিকে স্টেডিয়ামের বাইরে সাধারণ দর্শকরা আনন্দে মেতে আছে। কেউ জানেই না যে ভেতরে কি নরকীয় তাণ্ডব চলছে। এদিকে রায়ান এক মনে ম্যাচ দেখছে, কিন্তু মারার ইচ্ছে হলো তার বাবার কাজ নিয়ে গল্প করার। সে রায়ানকে বলতে রায়ান তাচ্ছিল্য সুরে বলে ওঠে, বাবার কাজটা মোটেও কোনো গুরুত্বপূর্ণ কাজ নয়, উনি তো শুধু একজন সাধারণ সিকিউরিটি গার্ড। এই কথায় মারা ভীষণ কষ্ট পায়। সে রাগে গজগজ করতে বলে, আমি রেস্টরুমে যাচ্ছি, তুমি একাই বসে ম্যাচ দেখো। এই বলে সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু রেস্টরুমটা ঠিক কোন দিকে সেটা সে বুঝতে পারছিল না। তার কাছে ভিআইপি পাস থাকায় সে ভুল করে সোজা সিকিউরিটি গার্ডদের রুমে চলে যায়। ভেতরে পা রাখতে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। নকল সিকিউরিটি গার্ডরা আসল গার্ডদের নির্মমভাবে পিটিয়ে মারছে। ভয়ে সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জবের দুজন লোক তাকে জাপটে ধরে ফেলে। এই মেয়েটি বাইরে গিয়ে যাতে সবাইকে সত্যিটা বলে দিতে না পারে, তাই তারা মারাকে নিজেদের বন্দিদশায় আটকে রাখে। এরপর আমরা জবকে দেখতে পাই, সে ডায়নার কাছে তার মূল দাবি তুলে ধরে বলে, তোমাকে আমার একটি সিক্রেট অ্যাকাউন্টে $1 বিলিয়ন ট্রান্সফার করতে হবে। এরপর জবের টিমের হ্যাকার গামা ডায়নার হাতে একটি ফোন ধরিয়ে দেয়, যাতে সে সেখানে নিজের সমস্ত ব্যাংক ডিটেলস বসাতে পারে। এর পাশাপাশি গামা অত্যন্ত চতুরতার সাথে স্টেডিয়ামের সমস্ত কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেয়, যাতে ভেতরে কারো সন্দেহ হলে তারা যেন বাইরের পৃথিবীর সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে। অন্যদিকে জেসি কাজ সেরে তার বাচ্চাদের কাছে ফিরে আসে, কিন্তু সে সেখানে মারাকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে রায়ানকে জিজ্ঞেস করে, মারা কোথায় গেছে? রায়ান জানায় ও তো রেস্টরুমের দিকে গেছে। এই কথা শুনে জেসি রায়ানের উপর প্রচন্ড রেগে যায় এবং বলে, তোমার উচিত ছিল তোমার বোনের খেয়াল রাখা, তোমার ওর সাথে যাওয়া উচিত ছিল। জেসি জানতো যে তাদের ভিআইপি পাসে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, তাই সে দেরি না করে সাথে সাথে ট্র্যাকিং ডিভাইসটি অ্যাক্টিভেট করে দেয়, যাতে মারাকে ট্র্যাক করা যায়। কিন্তু জবের লোকেরাও খুব চালাক ছিল, তারা বুঝতে পারে যে কেউ মারাকে ট্র্যাক করার চেষ্টা করছে, তাই তারা ডিভাইসটিকে বিভ্রান্ত করার জন্য মারাকে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ঘোরাতে শুরু করে। জেসি পাগলের মতো পুরো স্টেডিয়ামে তার ছোট্ট মেয়েটিকে খুঁজছে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার সামনে একজন গার্ড এসে পড়ে। তাকে দেখে অভিজ্ঞ জেসি বুঝে যায় যে এই লোকটা এখানকার আসল গার্ড নয়। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত জেসি সে নকল গার্ডকে চিরতরে শেষ করে দেয়। এরপর জেসির সাথে দেখা হয় তার সহকর্মী গ্যাসের সাথে। জেসি থেকে পুরো ঘটনাটি খুলে বলে, এখানকার আসল সিকিউরিটি গার্ডদের সরিয়ে অন্য কেউ তাদের জায়গা নিয়েছে, আর আমার মনে হয় না যে এরা সঠিক মানুষ। এরা নিশ্চয়ই কোনো বড় প্ল্যান করেছে, আমাদের এখনই খোঁজ নিতে হবে। তারা দুজনে মিলে দ্রুত কন্ট্রোল রুমের দিকে যায়। সেখানে পৌঁছাতেই তারা দেখতে পায় যে জবের অস্ত্রধারী লোকেরা পুরো রুম দখল করে আছে। জেসি আর গ্যাসকে দেখা মাত্রই তারা বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। কোনো মতে জীবন বাঁচিয়ে তারা দুজনে দৌড়ে একটা লিভিং রুমে এসে আশ্রয় নেয়। জেসি গ্যাসকে সতর্ক করে বলে, যে লোকগুলো আমাদের উপর গুলি করেছে তাদের অস্ত্রশস্ত্র আধুনিক, তার মানে এরা অনেক বড় মাপের ক্রিমিনাল এবং এদের উদ্দেশ্য খুব ভয়ানক। আমাদের খুব দ্রুত এদের সম্পর্কে জানতে হবে। এদিকে ভিভিআইপি রুমে বন্দি অবস্থায় ডায়ানা জবের চেহারা ভালোভাবে দেখে তাকে চিনে ফেলে। তারা বুঝতে পারে যে এই জব একসময় সিআই একজন এজেন্ট ছিল, কিন্তু নিজের এক মিশনের সময় সে নির্মমভাবে একটি নিরীহ মুসলিম পরিবারকে হত্যা করেছিল।
এই ঘটনার পর সবাই তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে সরাসরি সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। এভাবেই জবের পুরো কেরিয়ার ধ্বংস হয়ে যায়, আর তখন থেকে সে প্রতিশোধের নেশা এইসব ভয়ঙ্কর কাজ করে বেড়াচ্ছে। যখন জব ডায়নার মুখে তার এই পুরনো কথাগুলো শুনতে পায়, তখন সে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে ওঠে। সে পাগলের মতো সবার উপর চিৎকার করে বলে, এখন আমি যা খুশি তাই করতে পারি। অন্য এক জায়গায় আমরা মারাকে দেখতে পাই। সে সুযোগ বুঝে ওই লোকগুলোর হাত থেকে পালানোর চেষ্টা করছিল। ওমেগা নামের এক লোকের উপর দায়িত্ব ছিল মারার উপর নজর রাখা, কিন্তু সে মারাকে হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে মারাকে ধরে ফেলে এবং রাগী গলায় হুমকি দিয়ে বলে, তুমি যদি আবারও পালানোর চেষ্টা করো তবে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। এদিকে জেসি এবং গ্যাস বাইরে বেরোতে এক মেয়ের মুখোমুখি হয়। মেয়েটি হলো সেই হ্যাকার গামা। জেসি তাকে দেখেই বুঝে যায় যে সেও এই শত্রুদের দলেরই একজন। জেসি তাকে জেরা করতে শুরু করে, বলো তুমি কে? গ্যাস সামনে এগিয়ে যায় গামাকে ধরার জন্য, কিন্তু গামা ছিল একজন দুর্দান্ত ফাইটার। সে গ্যাসকে এক আছাড়ে মাটিতে ফেলে দেয়। এবার জেসিকে লড়তে হয় গামার সাথে। শুরু হয় দুজনের মধ্যে এক হাড্ডাহাড্ডি ও ঘাম জড়ানো লড়াই, কিন্তু শেষ পর্যন্ত জেসি গামার উপর ভারী পড়ে। সে গামাকে কাবু করে তার দিকে বন্দুক তাক করে বলে, বলো আমার মেয়ে কোথায়? গামা তখন বলে, তোমার মেয়ের সম্পর্কে আমি কিছুই জানি না, আর এখন এসব জেনে কোনো লাভও নেই, কারণ এখানকার ম্যাচ শেষ হওয়া মাত্রই তোমরা সবাই মরতে চলেছ। পুরো স্টেডিয়ামে বোমা লাগানো আছে। এই ভয়ঙ্কর কথাটি বলে গামা নিজেকে নিজে শেষ করে দেয়। জেসি বুঝতে পারে যে গামা এই জায়গাটিতেও নিশ্চয়ই কোনো বোমা লুকিয়ে রেখেছে। সে দ্রুত বোমাটির কাছে যায় এবং খুব সহজে সেটি ডিফিউজ করে ফেলে। যেহেতু জেসি স্পেশাল ফোর্সে ছিল, তাই জীবনে সে এমন অসংখ্য বোমা নিষ্ক্রিয় করেছে। সে গ্যাসকে বলে, এখানে আরো অনেক বোমা থাকতে পারে, আমাদের সবগুলো ডিফিউজ করতে হবে এবং এরা যতজনকে বন্দী করে রেখেছে তাদের সবাইকে মুক্ত করতে হবে। এরপর গ্যাস এবং জেসি দুজন দুটি আলাদা রাস্তায় বেরিয়ে পড়ে। এদিকে ভিভিআইপি রুমে জব ডায়নার কথা শুনতে শুনতে ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার ওই একটা ভুলের জন্য সরকার আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, আর আজ আমি কাউকে ছাড়বো না। এই বলে সে ডায়নাকে টেনে তুলে তার হাতে একটি বন্দুক ধরিয়ে দিয়ে বলে, এবার তোমাকে বেছে নিতে হবে, হয় তুমি তোমার বয়ফ্রেন্ডকে মারো, না হয় ওই মেয়রকে মারো। দুজনের মধ্যে কেবল একজনই জিন্দা বাঁচবে। ডায়না কিছু ভেবে ওঠার আগেই জবের সঙ্গীরা এসে খবর দেয়, আপনার সব টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। এই কথা শুনে জব শান্ত হয়ে যায় এবং নিজের অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখতে শুরু করে। কিন্তু টাকা পেল সে পুরো স্টেডিয়ামকেও উড়াতে চায়। তাই সে তার হ্যাকার গামাকে কন্ট্রাক্ট করার চেষ্টা করে, যাতে সে জানাতে পারে ঠিক কোথায় কোথায় বোমা লাগানো হয়েছে। কিন্তু গামার ইয়ারপিসটি তখন ছিল জেসির কাছে। জব যখন প্রশ্ন করছিল তখন কোনো উত্তর না পেয়ে সে বুঝে যায় যে গামাকে হয়তো ওই লোকটি মেরে ফেলেছে। সে আরও বুঝতে পারে যে স্টেডিয়ামে এখনো এমন একজন সিকিউরিটি গার্ড বেঁচে আছে যাকে তারা সরাতে পারেনি। এই কথা বুঝতে পেরে জব রাগে ফেটে পড়ে। সে তার সব লোকদের নির্দেশ দেয়, ওই গার্ড এখনো বেঁচে আছে, সবাই যাও গিয়ে তাকে খুঁজে বের করো। গামার মৃত্যুর খবরটি জবকে আরো বেশি রাগান্বিত করেছিল। ঠিক তখনই সেখানে ওমেগা মারাকে নিয়ে হাজির হয় এবং তারা মারাকে ওই ভিভিআইপি রুমে আটকে রাখে। এরই মাঝে জেসি দৌড়াতে দৌড়াতে তার ছেলে রায়ানের কাছে পৌঁছায় এবং তাকে সাবধান করে বলে যে তার এখন কি করা উচিত। রায়ান তার বোনের জন্য খুব চিন্তায় পড়ে যায়। এরপর জেসি ছুটে যায় গ্যাসের কাছে এবং বলে, আমাদের সবার আগে বোমাগুলোকে ডিফিউজ করতে হবে, না হলে ওইগুলো যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। স্টেডিয়ামের দর্শকরা আনন্দে ম্যাচ দেখছে, তারা জানেও না যে এখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এরপর জেসি এবং গ্যাস দৌড়ে দৌড়ে একটার পর একটা বোমার কাছে পৌঁছায় এবং জেসি সবগুলো বোমা ডিফিউজ করতে শুরু করে। অন্যদিকে ভিভিআইপি রুমে জব মারাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে বলে, আমি জানি তোমার বাবা তোমাকে খুঁজছে, সে এখানকার সিকিউরিটি গার্ড, তোমার বাবার সম্পর্কে আমাকে সব বলো। কিন্তু মারা টু শব্দ করে না। তাকে দেখে একবারের জন্য মনে হচ্ছিল না যে সে জবকে ভয় পাচ্ছে। এতটুকু একটা মেয়ের এত সাহস দেখে জবের লোকেরাও অবাক হয়ে যায় যে যার হাতে বন্দুক তাকেও এই মেয়ে ভয় পাচ্ছে না। জব তবুও তাকে প্রশ্ন করতেই থাকে। এক পর্যায়ে মারা সমস্ত প্রশ্নের জবাব দেয় এবং শেষে জবকে বলে, আপনার কোনো ধারণাই নেই যে আমার বাবা কে। উনি যদি এখানে এসে পড়েন তবে আপনাদের সবার দুর্গতি আছে। এদিকে জেসি এক এক করে সব বোমা ডিফিউজ করে একটি নতুন বুদ্ধি বের করে। সে সোজা অ্যানাউন্সমেন্টের রুমে যায় যাতে সেখান থেকে সবাইকে সতর্ক করে ইভ্যাকুয়েশন প্রসেস চালু করতে পারে। সে ভেতরের লোকটিকে পুরো বিপদের কথা খুলে বলার চেষ্টা করে, কিন্তু এই লোকটি জেসির কথা একটুও বিশ্বাস করে না। সে ব্যাপারটাকে পাত্তাই দেয় না। ঠিক তখনই জবের দুজন লোক সেখানে এসে হাজির হয় এবং তাদের উপর হামলা করতে শুরু করে। জেসি সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু জবের লোকেরা ভেতরের ওই অ্যানাউন্সমেন্টের লোকটিকে মেরে ফেলে। সেখান থেকে যাওয়ার পথে জেসির দেখা হয় তার বস ডেভলিনের সাথে। জেসি তাকে স্টেডিয়ামের ভেতর ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে, কিন্তু এই কথার মাঝপথে জেসি বুঝতে পারে যে
ডেভলিনও আসলে ওই সন্ত্রাসীদের সাথেই হাত মিলেছে। সাথে সাথে ডেভলিন জেসির দিকে বন্দুক তাক করে তার ইয়ারপিস অন করে জবকে বলে, আমার সামনে ওই গার্ডটা দাঁড়িয়ে আছে, যাকে আমি মারতে চলেছি। কিন্তু ডেভলিন জেসিকে মারার আগেই জেসি তার উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুকটি ছিনিয়ে নেয়। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে, কিন্তু শেষমেশ জেসি ডেভলিনের উপর ভারী পড়ে। সে তাকে মেরে ফেলে এবং তার ইয়ারপিসটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে জব মনে করে ডেভলিন এখনো বেঁচে আছে। জব ইয়ারপিসে ডেভলিনকে জানায় যে মারা ভিভিআইপি রুমে আছে, আর এইভাবে জেসি তার মেয়ের আসল লোকেশন জানতে পেরে যায়। এদিকে জবের সামনে জেসির পুরো প্রোফাইল ভেসে ওঠে, যা অত্যন্ত চমকপ্রদ। যখন জব জানতে পারে যে জেসি একসময় স্পেশাল ফোর্সের সবচেয়ে সেরা অফিসার ছিল, তখন জবের অবস্থা খারাপ হতে শুরু করে। সে বুঝতে পারে যে এই লোকটি তাদের পুরো মিশনকে ধ্বংস করে দিতে পারে। সে আবার মারার সাথে কথা বলে এবং জানতে পারে যে মারার একটি ভাইও আছে। সে ওমেগাকে নির্দেশ দেয়, যাও গিয়ে ওই ছেলেটিকে ধরে নিয়ে এসো, তবে আমরা জেসিকে কাবু করতে পারবো। ওমেগা রানের কাছে গিয়ে তাকে কথায় ভুলিয়ে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষবার জেসি রানকে কড়া করে বলে গিয়েছিল যাই হয়ে যাক না কেন নিজের সিট থেকে উঠবে না। বাবার সে কথা রায়ানের মনে ছিল, তাই সে ওমেগার সাথে যেতে চায় না। তখন ওমেগা জোর করে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উপায় না দেখে রায়ান চিৎকার করতে শুরু করে। সবাই তাদের দিকে তাকাতে শুরু করলে ওমেগা বুঝতে পারে এভাবে তাকে নেওয়া সম্ভব নয়, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। সে এক এক করে দুইজনকে মেরে ফেলার পর ঠিক তখনই জবের টিমের লোকজন সার্ভেইলেন্স ক্যামেরায় দেখতে পায় জেসি কোথায় আছে। তারা সাথে সাথে তিনজনকে পাঠায় তাকে ধরার জন্য, যার মধ্যে ওমেগাও ছিল। এই তিনজন লোক জেসির সামনে আসতেই তার উপর হামলা চালায়, কিন্তু এই লোকগুলো জেসির আসল ক্ষমতা সম্পর্কে যতটা ভেবেছিল, জেসি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে এক এক করে দুজনকে মেরে ফেলার পর তার মোকাবেলা হয় ওমেগার সাথে। ওমেগা একজন ভালো ফাইটার। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে এক হারহিম করা লড়াই চলতে থাকে, কিন্তু শেষমেশ জেসি ওমেগাকেও চিরতরে শেষ করে দেয়। সব বাধা পেরিয়ে জেসি গিয়ে পৌঁছায় গ্যাসের কাছে। তাদের কাছে পুরো স্টেডিয়ামের ব্লুপ্রিন্ট ছিল, যা দেখে তারা ভিভিআইপি রুমের রাস্তা খুঁজতে থাকে এবং একসময় তারা সেই পথ পেয়ে যায়। গ্যাস বাইরে বেরোতেই সে আরও একটি বোমার সন্ধান পায়, কিন্তু সে জানে জেসি এখন এখানে নেই, তাই সে নিজেই বোমাটি ডিফিউজ করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে সে এটি ডিফিউজ করতে পারবে না। তখন সে সেই বোমাটি নিয়ে দৌড়াতে শুরু করে। এদিকে জব রাগে ফেটে পড়ে ডেটোনেটরের বোমাটি চাপতে যাবে। ঠিক সেই মুহূর্তে সামনে কাঁচ ভেঙে জেসি সেখানে হাজির হয়। জেসিকে দেখা মাত্র জব ডেটোনেটরের বাটম চেপে দেয়, কিন্তু সে জানেই না যে জেসি আর গ্যাস মিলে প্রায় সব বোমাই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আর অন্যদিকে গ্যাস তার হাতে সে বোমাটি নিয়ে একটি বিশাল বক্সের ভেতর ফেলে দিয়েছিল, ফলে যখন বোমাটি ফাটে তখন কেউ কোনো আঘাত পায় না। নিজের ব্যর্থতা দেখে জব একেবারে আগুন হয়ে যায় এবং জেসির উপর গুলি চালাতে থাকে। তখন জেসি এক এক করে জবের সব লোকদেরকে মেরে ফেলে। যখন জব বুঝতে পারে এবার তার পালা, তখন সে মারার মাথায় বন্দুক ঠেকিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সে স্টেডিয়ামের সাধারণ দর্শকের ভিড়ে মাঝ দিয়ে দৌড়াচ্ছিল, যাকে দেখে সবাই আতঙ্কে প্যানিক করতে শুরু করে। কিন্তু জেসিও জবের ঠিক পেছনে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই আলিশাকে, যে বাড়িতে স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের খবর পেয়ে স্টেডিয়ামের দিকে ছুটতে থাকে। এদিকে ভিড়ের মধ্যে ধাওয়া করতে করতে জেসি একদম জবের সামনে এসে দাঁড়ায়। শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। যখন তারা দুজনে লড়ছিল, তখন নিচে রায়ানও তার বাবাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়, কারণ ব্লাস্টের পর সব জায়গায় শুধু দৌড়াদৌড়ি চলছে। লড়াইয়ের এক পর্যায়ে জব জেসির পায়ে সজোরে একটি ছুরি বসিয়ে দেয়। যন্ত্রণায় জেসির অবস্থা খারাপ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। নিজের বাবার এই অবস্থা দেখে মারা আর চুপ থাকতে পারে না। সে তার সমস্ত শক্তি দিয়ে জবের দুই পায়ের মাঝখানে একটি জোরদার কিক মারে। জব প্রচণ্ড রেগে যায় এবং মারাকে তুলে নিচে ফেলে দিতে উদ্যত হয়। ঠিক তখনই জেসি আবার উঠে দাঁড়ায়। সে তার মেয়েকে রক্ষা করে এবং জবের ওপর আবার আক্রমণ চালায়। লড়াইয়ের এই পর্যায়ে এসে জেসি হঠাৎ বুঝতে পারে যে জব তার শরীরের ভেতর একটি বোমা লাগিয়ে রেখেছে, যার ডেটোনেটর সে চালু করে দিয়েছে। ঠিক তখনই সেখানে ডায়ানা এসে উপস্থিত হয় এবং সে সোজাসুজি জবকে লক্ষ্য করে গুলি চালায়। জেসি বুঝতে পারে এটাই জবকে মারার মোক্ষম সুযোগ। সে জবের উপর ঝাঁপিয়ে পড়ে দেখে যে বোমটি ফাটতে চলেছে। সে তার সর্বশক্তি দিয়ে জবকে এক মারাত্মক কিক মারে। এই লাথির আঘাতে জব হাওয়ায় উড়ে যায় এবং সেখানে বোমটি ব্লাস্ট হয়। ফলে স্টেডিয়ামে কারো কোনো ক্ষতি হয় না এবং সবাই সম্পূর্ণ সুরক্ষিত থাকে। সব বিপদের শেষে জেসি তার দুই সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং নিচে এসে তার পরিবারের সাথে মিলিত হয়। তখন ডায়ানা জেসির কাছে এসে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে যে তার জন্য আজ পুরো স্টেডিয়াম বেঁচেছে। সে জেসিকে একটি নতুন জবের অফার দেয়। সে চায় জেসি যেন তার এখানকার প্রধান সিকিউরিটি হেড হয়। জেসি মুচকে এসে বলে যে সে এই বিষয়ে ভেবে জানাবে, কারণ আপাতত তার পুরো মনোযোগ শুধু তার পরিবারের দিকে। সে এখন তার পরিবারের সাথে বেশি সময় কাটাতে চায়।
আর এরই সাথে আমাদের আজকের এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই টানটান উত্তেজনায় ভরপুর গল্পটি তোমাদের কেমন লাগলো? একজন বাবার সাহসিকতার এই চমৎকার মুভির এক্সপ্লেনেশনটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এমনই সব দুর্দান্ত গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।